কিন্তু মামলার রায় যখন আসলো এরকম, তাহলে কি এই অপরাধীরা আর বিচার পাবে না? মানে মানে ভিকটিম যারা হলো, তারা কি আর আসলে বিচার পাবে না? মামলাটা তো আসলে শুরু থেকেই এটা পলিটিক্যাল জায়গা থেকে দেখতে হবে। এটা জুডিশিয়াল প্রসেসের মধ্য দিয়ে গত 16 বছর এটা গেছে বলে আমার কাছে মনে হয়নি। আমার কাছে মনে হয়েছে গুরুত্বপূর্ণ জায়গা হচ্ছে দেশের একজন সাবেক প্রধানমন্ত্রীকে হত্যা চেষ্টা করা হয়েছে বলে দাবি করা হয়েছে, এবং এই দাবিটা জেনুইন কিনা, ক্রেডিবল কিনা, এইটা একটা এনকোয়ারি কমিশন হওয়া দরকার রাষ্ট্রের পক্ষ থেকে। কারণ এখানে অনেকগুলো এলিমেন্ট জড়িয়ে গেছে। যে একটা রাষ্ট্র যদি তার সাবেক প্রধানমন্ত্রীকে সেফটি সিকিউরিটি এনশিওর করতে না পারে, সাধারণ নাগরিকদের ব্যাপারে সে কি করবে, প্রথম কথা। দ্বিতীয় কথা হচ্ছে যে তখন কিন্তু একজন জাজের নেতৃত্বে একটা তদন্ত কমিটি হয়েছিল। আমি জাজের নাম ভুলে গেছি। সেই জাজ কিন্তু আপনার রিপোর্ট দিয়েছিল যে এই ঘটনার সাথে দেশের বাহিরের শত্রুরা জড়িত। সাংবাদিকরা যখন প্রশ্ন করেছে তিনি সরাসরি ভারতীয় গোয়েন্দা সংস্থা রয়ের কথা বলেছেন। থার্ড হচ্ছে, আপনাদের মনে থাকবার কথা, এফবিআই এবং স্কটল্যান্ড ইয়ার্ড ব্রিটেন থেকে কিন্তু ইনভেস্টিগেশন করবার জন্য বাংলাদেশে এসেছিল। তারা শেখ হাসিনাকে ইন্টারভিউ করতে চেয়েছে, ভিকটিমদেরকে ইন্টারভিউ করতে চেয়েছে। শেখ হাসিনার গাড়িটা ফরেনসিক এভিডেন্স আকারে, তারা আলামত আকারে টেস্ট করতে চেয়েছিল, সেই অনুমতি দেওয়া হয়নি। ফোর্থ হচ্ছে, সেই দিনকার প্রোগ্রামটা হচ্ছে মুক্তাঙ্গনে হবার কথা ছিল, এবং পুলিশের যে টোটাল প্রোটেকশন টিম, সাবেক প্রাইম মিনিস্টারকে প্রোটেকশন দেবার যে টিম আছে, সেটা কিন্তু মুক্তাঙ্গনে ছিল। আওয়ামী লীগ কাউকে না বলে এই মিটিংটা সাডেনলি আপনার বঙ্গবন্ধু এভিনিউতে নিয়ে গেছে। অতএব প্রোটেকশনে এই জায়গাটাতে একটা ঝামেলা হয়েছে, এবং এটার সাথে একটা একটা নেগেটিভ কনোটেশনের যাওয়ার একটা সুযোগ তৈরি হয়ে আছে। এরপরে হচ্ছে যেটা বলা হচ্ছে যে বিএনপি জামাত সরকার এটার সাথে জড়িত, যেটা পার্টিকুলারলি হাসিনা বারবার বলেছে যে খালেদা জিয়া, জিয়া পরিবার, তারেক রহমান আমাকে নিশ্চিহ্ন করে দিতে চায়, তাহলে রাজনীতিতে আর কেউ প্রতিদ্বন্দ্বী থাকবে না। এইটা খুব দুর্বল একটা যুক্তি। একটা দল ক্ষমতায় থেকে একজন সাবেক প্রধানমন্ত্রীকে হত্যার চেষ্টা করলে এর বেনিফিট ওই সরকার অথবা ওই দলের বক্সে কখনো আসবে না, এটা কমন সেন্সের মধ্যে পড়ে না, বরং এটা তার কোনো ডিজাস্টার হবে। জি, তো মানে আপনি বলছেন এটা কমন সেন্সের মধ্যে পড়ে না, কিন্তু গত সরকারের সময় ডক্টর আসিফ নজরুল, বর্তমান আইন উপদেষ্টা, তিনি সাংবাদিক খালিদ মহিউদ্দিনকে একটি সাক্ষাৎকার দিচ্ছিলেন। সেখান থেকে শুনছিলাম যে তিনি নিজেই বলছেন যে সরকারের কোনো শীর্ষ মহল জড়িত ছিল কিনা, অবশ্যই ছিল। তিনি বলছেন এটা হতেই পারে না যে সরকারের শীর্ষ মহল জানবে না। সরকারের শীর্ষ মহল ধামাচাপা দেওয়ার চেষ্টা করেছে কিনা, অবশ্যই করেছে, জঘন্যভাবে করেছে, অত্যন্ত হাস্যকর ভাবে ধামাচাপা দেওয়ার চেষ্টা করেছে। মানে উম, সরকারের শীর্ষ মহল জড়িত ছিল। বর্তমানে যিনি আইন উপদেষ্টা, তখন সেই বিষয়টি তিনি তো অনুধাবন করেছেন যে এটি আসলে ছিল। না, আমি ওনার সাথে একমত না। ধামাচাপা দেবার চেষ্টা করেছে কিনা সেটাতে আংশিক একটা জায়গা আছে। জজ মিয়া নাটকের কথা যেটা বলা হয়, সেটা কিন্তু আপনার পাবলিকলি কোনো জজ মিয়াকে সাজানো হয় নাই তখনো। সিআইডির ইনভেস্টিগেশনের মধ্যে এই আলোচনাটা এসছে, কেউ কেউ আলোচনা করছেন যে এমন একজনকে আমরা সামনে আনবো কিনা। পরবর্তীতে এটা মিডিয়া একটা বড় ধরনের রোল প্লে করে, এটাকে একদম বিখ্যাত করে দেয়। এই জন্যই আমি বলছি যে এখানে এতগুলো বিষয় জড়িয়ে গেছে। ইনভেস্টিগেশন টিম, তারেক রহমান তো ইনিশিয়াল চার্জশিটে ছিল না। আব্দুল কাহার আকনকে এনে, যে আওয়ামী লীগের নমিনেশনে নির্বাচন করেছে, তাকে দিয়ে আবার তারেক রহমানকে এখানে নাম যোগ করা হয়েছে। বিচার বিভাগীয় এই যে পুরো প্রসেসটা চললো গত 16 বছরে, বিচারটা ফাইনাল হইলো না কেন? আওয়ামী লীগ চাইলে তো তার বাবার রায় যেভাবে কার্যকর করে গেছে 16 বছরে, এই মামলাটা ফাইনালি কার্যকর করতে পারতো। তাহলে এখানেও কিন্তু একটা রাজনীতির আভাস পাওয়া যাচ্ছে, এবং এই পুরো ঘটনার বেনিফিশিয়ারি কিন্তু আওয়ামী লীগ। সে বিএনপি কে এটা দিয়ে নাস্তানাবুদ করেছে, সারা দুনিয়াতে জঙ্গিবাদ, মুফতি হান্নান, এই নাটকগুলোর গল্প বারবার বলেছে, বাংলাদেশে কিভাবে ইসলামিক রাষ্ট্র কায়েম হয়ে যাচ্ছে এগুলো বলেছে। এই জন্য আমি দাবি করেছি একটা রাষ্ট্রীয় তদন্ত হওয়া দরকার। এত বড় একটা ঘটনা ঘটে গেছে, এখানে অনেকগুলো প্রশ্ন এসছে যার উত্তর আমাদের কাছে নাই। রাষ্ট্র, ব্যারিস্টার ফুয়াদ, আমার এই উত্তরগুলো জানা দরকার। নিশ্চয়ই নিশ্চয়ই, কিন্তু আসলে এই উত্তরগুলো এক এক সময় মানে কাল সাপেক্ষ বা রেজিম সাপেক্ষ, এক এক রেজিমে এক এক রকম উত্তর পাওয়া যায়। এই এখন যে উত্তরটি জানবো, কদিন পরে সেই উত্তরটি থাকবে না, তারপরে হয়তো থাকবে না, আগে তা ছিল না। আমি মাসুদ কামাল, আপনার কাছ থেকেও একটু শুনতে চাই। মানে নিঃসন্দেহে বলা যায়, যেটি ব্যারিস্টার ফুয়াদ বলছিলেন, রাজনৈতিক উদ্দেশ্য আছে এর মধ্যে, অনেক কিছু ব্যবহার করার সুযোগ হয়েছে বা করেছে বিগত সরকার, কিন্তু এই ভিকটিমরা কি আসলে বিচার পাবে না? আহ, যারই যা উদ্দেশ্য থাকুক, 24 জন মানুষের তো প্রাণ গেছে। দেখেন, এটা নিয়ে আমি এর মধ্যে বেশ কয়েকবার বিভিন্ন জায়গায় বলেছি আমার মতো আমি করে। কিছুটা শুনেছি, তা আমি জি। নিজেও মনে করি যে ঠিক আছে, আপনারা এই যে 19 জনের মৃত্যুদণ্ড, 19 জনের যাবজ্জীবন, 11 জনের বিভিন্ন মেয়াদে সাজা, এটা তো দিয়েছিল নিম্ন বিচারিক আদালত। সেই বিচারিক আদালতের এখন যে কারণে এই রায়টাকে বাতিল বলে ঘোষণা করা হলো, যে বিচারটাই অবৈধ করছে ওনারা কিন্তু।
হুম, বলছে না যে কেউ মারেনি, বলছে বিচারটাই অবৈধ, মানে যে প্রক্রিয়ায় বিচারটা হয়েছে সেই প্রক্রিয়াটাই ওনারা অবৈধ বলছেন। যে ওই দ্বিতীয়বার যে পুনঃতদন্ত, সেই পুনঃতদন্তের রিপোর্ট দেওয়ার কথা ম্যাজিস্ট্রেট কোর্ট এটসেট্রা এটসেট্রা, আইনগত অতদিকে আমি বুঝি না, এটা ব্যারিস্টার ফুয়াদ ভালো বুঝবেন, বিচারটাই অবৈধ। আমি মেনে নিলাম, হাইকোর্টের আইনজীবী তারা তো আর মানে ভুল বলবেন না, আমি ওনার কথাটা মেনে নিলাম। আমার কয়েকটা প্রশ্ন, দেখেন এই বিচারটা আসলে শুরু থেকেই রাজনৈতিক ভাবে এই বিচারটাকে হ্যান্ডেল করা হচ্ছিল, একদম শুরু থেকে। 21শে আগস্ট গ্রেনেড হামলার পর বিএনপি আরো 2 বছরও বেশি সময় ক্ষমতায় ছিল, 2 বছরের বেশি সময়। আমি কোনোভাবেই মানতে রাজি না যে তারা এই 2 বছরে এই মামলাটাকে গুরুত্ব সহকারে বিচার করেছে, গুরুত্ব সহকারে তদন্ত করেছে এবং তদন্ত করতে চেয়েছে, এটা আমি মানতে রাজি না। কারণ 2 বছরে তারা কতদূর অগ্রসর হয়েছে। যেরকম ভাবে আমি ছোট্ট একটা উদাহরণ দিই, যেরকম ভাবে সাগররুনির মামলা আওয়ামী লীগ হুম, সরকার কখনোই এটা সমাপ্তি দেখতে চায় নাই, তদন্ত সমাপ্ত করতে চায় নাই, ওরকম বিএনপিও 21শে আগস্ট গ্রেনেড হামলাকে তদন্তই সমাপ্ত করতে চায় নাই। এবং তারা নানা নাটক, তাইরে নাইরে নাটক করেছে। কেন করেছে বলেন আপনি, কেন করেছে? আমি এই প্রশ্ন তো আমি করবোই, কেন করেছে? করলে কি ক্ষতি হতো? কেন তারা করে নাই? এই জিনিসটা কিন্তু মাথায় রাখতে হবে ভাই, একটা জিনিস। আবার দ্বিতীয়ত, তারপর তত্ত্বাবধায়ক সরকারের আমলে এসে কিন্তু এটা আবার পুনঃ তদন্ত হলো, এবং সেখানে শুরু হলো, এবং সেটা হলো আওয়ামী লীগ আমলে এসে নিয়ে আরো হলো। এবং হুম, আওয়ামী লীগের যে তদন্তের মাধ্যমে যে রায়টা হলো, আমি এই রায়টাকে রাজনৈতিক রায় মনে করি। এই রায়তে অনেক রাজনৈতিক ব্যক্তিত্বকে আনা হয়েছে, কেবল ওনারা বিএনপি রাজনীতি করেন এই অপরাধে, এটা আমি মনে করি। এবং এখানে অনেক লোক আছে, আমি আমি নিজে আইনের ছাত্র না, কিন্তু আমি আনফরচুনেটলি এই দুটো মামলা তো এখানে, একটা বিস্ফোরক মামলা, একটা হত্যা মামলা, এই দুটো মামলার পুরো রায় আমি পড়েছি। বিশাল রায়, কিন্তু অনেক বড়, হুম, পুরোটাই আমি পড়েছি, বিভিন্ন লোকের সাক্ষ্য আমি পড়েছি। এটার মধ্যে আগের সরকারের একদম ইনভলভমেন্ট ছিল না, যেমন এটা, যেমন আমি ওখানে কোথাও পাইনি যে তারাই করেছে, কিন্তু আমি এটা পেয়েছি বিভিন্ন লোকের সাক্ষ্যতে, যে সরকারকে অনেক কিছু তারা বলে, সরকার অনেক আসামিকে দেশ থেকে বের করে দেওয়ার সুযোগ করে দিয়েছে। যেমন তাজউদ্দিনের কথা বলি আমি, তাজউদ্দিন সালাম পিন্টুর ভাই, তাকে যে পাকিস্তান পাঠিয়ে দেওয়া হয়েছে, এটা তো ডিজিএফ এর সেই সময়কে প্রধান মেজর জেনারেল সাদেক হাসান রুমি, উনি স্বয়ং প্রাইম মিনিস্টারের কাছে গিয়ে বলেছিলেন, প্রাইম মিনিস্টার পাত্তা দেননি, দেননি তো। সাদেক হাসান রুমির তো ইন্টারভিউ আছে, জবানবন্দি আছে, পড়ে দেখেন। তো এরকম অনেক ঘটনা কিন্তু আছে, কিন্তু ওইগুলো থাকলেও ইন্টারেস্টিং দেখেন, আমি একটা কথা বলি, ভেরি ইন্টারেস্টিং। সাদেক হাসান রুমি নিজে যে প্রাইম মিনিস্টারকে বলেছে, প্রাইম মিনিস্টার বলেছে না, আপনার এটা এত বুঝতে হবে না। তাহলে এখানে বোঝা যাচ্ছে প্রাইম মিনিস্টার অনেক কিছু জানেন, কিন্তু এই মামলায় কিন্তু তৎকালীন প্রাইম মিনিস্টার খালেদা জিয়ার কিছু হয় নাই। হুম, ভেরি ফানি, কিন্তু খালেদা জিয়ার মধ্যে কিন্তু একটা কথা বলা হয় না এই মামলায়, কেন বলা হলো না? অথচ দেখেন, আমি এবার 2 জন লোকের নাম বলি, যেমন ধরেন এমপি কায়কোবাদ, পুরো রায়ে তার নাম আসছে মাত্র একবার না 2বার, তো কিছুই না। তাকে বলা হয়েছে কি তিনি নাকি মুফতি হান্নানকে নিয়ে হাওয়া ভবনে তারেক রহমানের সঙ্গে পরিচয় করে দিচ্ছেন। তো ওটা ওনার পরিচয় দেওয়ার আগে হানি পরিবহনের মালিক, তার যে কি ভূমিকা আমি বুঝলামই না, পুরাটা রায় কিচ্ছু নেই তার সম্পর্কে। এই দুজনেই যাবজ্জীবন হয়েছে, কেন হয়েছে? হুম, হানি পরিবহন মালিক ওখানকার ইয়ের বিএনপির একজন বড় অর্থদাতা এবং বিএনপি রাজনীতি করেন। কায়কোবাদ সাহেব মুরাদনগরে আওয়ামী বিএনপি রাজনীতি করেন, দাঁড়াইলেই পাস করেন। হুম, এই লোকগুলিকে সরাতে হবে। হিসাব কিন্তু সিম্পল, পলিটিক্যাল কিন্তু রায় হয়েছে পরেরটাও। এখন আমার কথা হলো, এবার যখন অক্টোবরের 31 তারিখে এইবার শুনানি শুরু হলো এই ডেথ রেফারেন্স এবং আপিলের, নভেম্বরের 21 তারিখে শুনানি শেষ, বলা হলো, নিউজ হলো, আমি একটা পত্রিকা নিউজ দেখলাম যে শুনানি শেষ, যে কোনো দিন রায়, 21শে নভেম্বর। প্রথম আলো রিপোর্ট আপনি দেখেন, এখনো পাবেন অনলাইনে, বলেছে যে শুনানি শেষ, যে কোনো দিন রায়। তার নিচে আপনি কিন্তু কমেন্ট গুলি পান, পাবলিক কমেন্ট গুলি পান, 21 তারিখের কমেন্ট, কিন্তু 21 তারিখেই পাবলিক বলতেছে এই মামলায় এখন সবাই মুক্তি পেয়ে যাবে। একবার 2বার না, কমপক্ষে 5-6 হুম, জনের মন্তব্য এরকম আমি পড়েছি, এবার সবাই মুক্তি পেয়ে যাবে। আচ্ছা, ওরা কি আইনের এই পেজগুলো জানতো? কত সাধারণ মানুষ কেন বললো? বললো এই কারণে, পাবলিক পারসেপশনটা এরকম আমাদের বিচার বিভাগ নিয়ে, আমাদের বিচার বিভাগ সম্পর্কে সাধারণ মানুষের পারসেপশনটা এরকম, যে ক্ষমতায় কে থাকে তার দিকে চেয়ে আমাদের এখানে রায়টায় হয়। এটা আমি বলতে পারি না, আমার বলাটা অবশ্যই হুম, আইন হুম, অবমাননা হবে, আদালত অবমাননা পর্যায়ে পড়বে, কিন্তু এটাই তো ঘটেছে। এখন আপনি বলবেন যে পাবলিক পারসেপশনকে আমি গুরুত্ব দিচ্ছি কেন? আমি দিচ্ছি না, আমি পাবলিক পারসেপশনকে গুরুত্ব দিচ্ছি না, কিন্তু পাবলিক পারসেপশনকে আপনি ইগনোর করতে পারবেন না। পাবলিক পারসেপশন কিন্তু খুব ভয়ঙ্কর ভাই। তো এখন এই যে পাবলিক মনে করতেছে, এই আমি বললাম আগে যে মেবি হাইকোর্টের বিচারক সঠিক সিদ্ধান্ত দিয়েছেন।